আমার এইখানে হলো আপনাদের আজকে যেই বেসিক ধারণাটা দেব সেটা হলো কিভাবে চারা উৎপাদন করতে হয়, কোন সময় কোন চারা উৎপাদন করবেন, বা এই চারার পরিচর্যা কেমন। তারপরে চারাটা হলো আপনি জমিতে কিভাবে হলো আপনার রোপণ করবেন, এবং রোপণের পরে যে পরিচর্যা, এই ধাপগুলা আপনাদের সাথে আলোচনা করব। তা আমরা হলো একটা মরিচ নিয়েই সর্বপ্রথম আলোচনা করি। বেশ কিছু জাত আমরা হলো চাষাবাদ করে থাকি। দেশি জাতগুলা একবার বা দুইবার উঠানো যায়। এক দুইবার উঠালে তিনবারের মাথায় বা চারবারের মাথায় গিয়ে জমিতে আর কোনো মরিচ থাকে না। অথবা কিছু মানুষ আছে শুধু শুকানোর জন্যই মরিচ করি, তাই না? শুকনা মরিচ করব, জমিতে গাছ লাগালাম, মরিচ ধরতেছে, পাকতেছে, ওটা আস্তে আস্তে সবগুলা যখন শুকিয়ে মানে পাইকে সব লাল হয়ে গেছে তখন উঠালাম, মানে একবারেই শেষ। আচ্ছা, এখন হলো আমরা হলো বকবক করি সব সময় ইউটিউবে বা এই যে আপনাদের মতো লোকজন যারা আসে তাদের কাছে বকবকাই কি, যে এখন ওই মান্দাত্তার আমল ভুলে গিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন। আধুনিকতায় যদি আসেন খরচটাও বেশি হবে আগের তুলনায়। আগে তো শুধু চাষ করতো, অল্প কিছু সার দিয়ে তারপরে বীজ ছিটিয়ে দিত, দিয়ে মরিচ যেখানে ঘন হয়ে গেছে ওইখানে পাতলা করে দিল, নিড়ানি দিয়ে গাছ তুলে ফেলে দিল, পাতলা হয়ে গেল, পরে মরিচ যা ধরলো ওইটা নিয়ে গেলেন। এখন একটা মরিচ কিনতে হয় 2 টাকা 3 টাকা দিয়ে, 4 টাকা দিয়ে একটা গাছ। ধরেন আপনারা ধান করেন, আগে যে ধান করতেন সেটা বিঘায় হয়তো 12 মণ 14 মণ। হাইব্রিড ধানটা যখন আসলো বিঘায় হয় 30 মণ 40 মণ। আচ্ছা, হাইব্রিড সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে। হাইব্রিড কি স্বাদ কম, হাইব্রিড খেলে অসুস্থ হয়, হাইব্রিডের ভিতরে না জানি কোন পয়জন আছে, এটা খালি মানুষ মারা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এই সেই ভক্কর চক্কর অনেক আছে। আসলে এইগুলা কিন্তু কিছু না যে হাইব্রিড খাইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি যদি বিষ খান তাহলে অসুস্থ হবেন, হাইব্রিড খাইলে না। এখন যে কোনো ফসল করেন প্রচুর পরিমাণের কীটনাশক ব্যবহার করতে হয়, এইটা হলো মানুষের জন্য ক্ষতিকর। আজকে কীটনাশক ব্যবহার করলেন, বলা থাকে যে এটা 10 দিনের মধ্যে হারভেস্ট করা যাবে না, হারভেস্ট করলে ওইটা যদি খান আপনার শরীরের ক্ষতি হতে পারে। হাইব্রিডে কিন্তু ক্ষতি নেই, ক্ষতি হলো কীটনাশকে। তা আপনি হলো হাইব্রিড কেন করবেন? আমরা দেখছি যে বিঘায় সর্বোচ্চ 8 মণ 10 মণ করে হলো মরিচ হয়। আমরা যা মানে পূর্বপুরুষদের কাছ থেকে যে মরিচের আবাদটা শিখে আসছি, যেই মরিচগুলো করে আসছে তারা, ওইগুলো যদি করি 8-10 মণ মরিচ হয় বিঘায়। আপনাদের বিঘায় কত শতক? 33। আচ্ছা, 33 শতকে কয় মণ মরিচ হয়? 5-7 মণ বা 10 মণ। 33 শতকে প্রায় 3600-র উপরে, 3600 প্লাস গাছ লাগে। তাহলে একটা গাছে যদি আপনার 5 কেজিও হয়, 3500 গাছে কত কেজি হয়? আচ্ছা, তাহলে 40 আপ। তা আপনি 40 মণ করবেন নাকি 10 মণেরটা করবেন? অবশ্যই 40 মণেরটা করবেন। কেন করবেন? কারণ আমাকে ওইখানে ইনভেস্ট যেহেতু করতেছি, ওইখানে আমাকে লাভবান হতে হবে। মানে মাথায় চিন্তাই থাকতে হবে এরকম যে আমাকে লাভ করতে হবে, যেটাই করি না কেন। লস করার কোনো সুযোগ নেই। আপনার যত বড় জমিদারি থাক, লস যদি করতে থাকেন দেখবেন যে একসময় শেষ হয়ে গেছে। তা আমরা কি করি? পরের প্রজন্মদের জন্য আমরা কিছু অ্যাচিভ করার চেষ্টা করি, জমানোর চেষ্টা করি, যে হলো আমার পরবর্তী প্রজন্ম যারা আছে, আমার ছেলে মেয়ে, তারা এসে কি করবে, আমি তাদের জন্য যেন কিছু করে যেতে পারি। কেন আমি যদি প্রত্যেক দিন যদি লসে পড়ি তাহলে তাদের জন্য তো আর কিছু করে যেতে পারবো না। আমাদের দেশে মূলত মরিচটা চাষ হয় আমন ধান কাটার পরে। আমরা কিন্তু ডাইরেক্ট বীজ ছড়াই না, চারা করে ওটা রোপণ, চারাটা রোপণ করে। রোপণ করার পর চারা রোপণের পর 3 মাসে ওটা ফলন দেয়। হ্যাঁ, চারা রোপণের 2 মাস পর থেকে ফলন দেওয়া শুরু করে। হ্যাঁ, যাই হোক, আমাদের ওইখানে পানিটা তাড়াতাড়ি চলে আসে, তবে 3 মাসে আসে না। এটা হলো আপনার হিসাবে কোথাও ভুল আছে।
হ্যাঁ 3 মাসে আসে না, কোথাও আসে না। 4-5 মাস লাগে। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে আবার 5 মাস লাগালে পুরো ধান হালাইবে কেন? মাঘ ফাল্গুন 36 এই যে কইছে এর কথা আপনি বুঝেন না, 6 মাসের আগে কোনো পানি হয় না। পানি হয় না সবে সবে। যাই হোক, আপনাদের এই হিসাবে 6 মাসে আপনি ওই যে দেশি জাতটা করে যেটা পাবেন তার কম করে হলেও 4 গুণ বেশি পাবেন। জি, 6 মাস যদি গাছ থাকে তাহলে ওটার 4 গুণ পাবেন 6 মাসে। অনেক লাভবান না? আর আপনি এটা যদি 10 মাস পর্যন্ত রাখতে পারেন, 10 মাস পর্যন্ত ফলন পাবেন। আচ্ছা, আর হলো আমরা সবজি চাষের জন্য প্রথমেই কৃষকদেরকে পরামর্শ দেব যে আপনারা যেন অবশ্যই জায়গা নির্ধারণ করবেন, যেটা মানে জমি নির্বাচনের ক্ষেত্রে কোন জমিটা নির্বাচন করবেন, উঁচু আর মাঝারি উঁচু, নিচু জমি অবশ্যই নির্ধারণ করা যাবে না। কারণ আমি সবজি করতেছি, সেটা আয়ুকাল কতদিন। আমি যদি ধরেন আপনার শশা করি, করলা করি, তাহলে চিন্তা করবো যে 100 দিনের ভিতরে বা 120 দিনের ভিতরে এটা শেষ হয়ে যাবে। কিন্তু যখনই আমি বেগুন করতে যাব তখন পরিকল্পনা করতে হবে আমার যে এটা মিনিমাম 1 বছর যেন থাকে। আজকে লাগালাম, ঠিক আগামী বছর এই দিনে যেন আমি এই গাছ উঠাই, তার আগে যেন উঠাইতে হয় না। তাহলে ওইটা কোথায় লাগাতে হবে? যেখানে পানি ওঠে না, যে জমিতে পানি উঠবে না। পেঁপে যদি করেন তাহলে আপনাকে ঠিক করতে হবে যে অবশ্যই বছরের কোনো দিনও যেন পানি না ওঠে, এই জমিতে হলো পেঁপে লাগাতে হবে। কারণ পেঁপে এটা হলো দীর্ঘমেয়াদী ফসল, বেগুন এটা হলো দীর্ঘমেয়াদী ফসল। বেগুন হলো আপনি তো একবার তুললেই গাছ শেষ হয়ে গেল এরকম না। আজকে লাগাবেন, আপনি 60 দিন পর থেকে বেগুন উঠাইতে শুরু করবেন। আপনি যদি খাবার দেন, ফল বড় হবে, মোটা হবে, গাছ বড় হবে, তারপরে হলো সুস্থ সবল থাকলে ফল দিতেই থাকবে। তবে আমরা বলে দিই যে 1 বছরের বেশি অবশ্যই রাখা যাবে না। যখন গাছটার বয়স হয়ে যাবে তখন ফল কম দেওয়া শুরু করবে। গাছ কেটে ফেলে দিলেন, নতুন গাছ লাগালেন। একটা চারার দাম কত? 2 টাকা, 1.5 টাকা, 1 টাকা। তাহলে আপনি 2 টাকা দিয়ে একটা চারা লাগাতে আপনার কয় টাকা খরচ হয়? একটা গাছ প্রতি যদি 5 টাকাও খরচ হয়, তাতেও তো আপনার লস নেই। আপনি প্রতি হারভেস্টে দেখবেন যে একটা বেগুন গাছ থেকে কম করে হলেও 1 কেজি, হাফ কেজি, 900 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 2 কেজি পর্যন্ত ফল হারভেস্ট করতে পারতেছে একবারে। এইটা 15 দিন পর পর হারভেস্ট করতে পারবেন। যখন ফল দেওয়া শুরু করবে দেখবেন যে অনেক কোম্পানি হাইব্রিড মরিচ বিক্রি করতেছে। সব মরিচ কিন্তু 12 মাস হবে না। মরিচ আমরা সবজি হিসেবে কি জানি, এটা কোন কোন সময়ের সবজি চাষ কখন করে মানুষ? সবজি চাষের উপযোগী সময় কোনটা জানেন কি? এটা হলো শীতের সময়, মানে শীতকালীন সবজিটা সুস্বাদু হয়। তারপরে শীতকালটা আমরা জানি সবজির জন্যই, এটা হলো একটা সময়। এখন কিন্তু শীতকাল না, শুধু 12 মাস সবজি খায়। বীজ ব্যবসার সর্বজন স্বীকৃত প্রথা অনুযায়ী এই বীজের নিশ্চয়তা কেবলমাত্র সঠিক অঙ্কুরোদ্গম পর্যন্ত সীমিত। সে কারণে অমৌসুমে বীজ বপন, প্রতিকূল আবহাওয়া, অনুপযোগী মাটি বা অন্যান্য প্রাকৃতিক অস্বাভাবিকতার কারণে বিকৃত বীজের বর্ণিত গুণাগুণ এবং উৎপাদনশীলতার তারতম্যের ক্ষেত্রে এয়ার মালিক সিড কোনো নিশ্চয়তা দিচ্ছে না। বুঝলেন? এরা কিন্তু কোনো গ্যারান্টি আপনাকে দেবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার করণীয় হলো যে আপনি যেই জাতটাই করেন না কেন, ওই জাতটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে এই জাতটা আমার কখন করা যাবে। মালিক সিডের দেখেন একটা মরিচ বিজলি গোল্ড 2020 12 মাস চাষ উপযোগী। এটা হলো আপনার কাছ থেকে বাজারে যখন কিনতে যাবেন বীজ, দেখবেন যে 5 গ্রামের 1 প্যাকেট বীজের 5 গ্রাম বা 10 গ্রাম 80,000 72,000 থেকে শুরু করে 80,000 টাকা কেজি নেবে এই বীজটা। এই বীজটা নেবে হলো 1,30,000 টাকা কেজি, 1 কেজি। এটা আছে 10 গ্রাম, না না এটা 5 গ্রাম আছে, মূল্য আছে 850 টাকা 5 গ্রামের মূল্য। বুঝছেন? এটা হলো
800 টাকা, মানে 800 টাকা মূল্য আছে, কম করে হলেও এটার দাম নেবে কত? 1,30,000 টাকা কেজি হলে 5 গ্রামের দাম কত হয়? আচ্ছা, দাম যাই হোক, 1,30,000 টাকা দিয়ে বীজ কিনবেন আপনি, সেই বীজের গ্যারান্টি কি? অমৌসুমে যদি এটা জার্মিনেশন না হয় তার জন্য কোম্পানি দায়ী না, বুঝছেন? তাহলে কি আমার এইটা অমৌসুমি করা যাবে? ওইটা করা যাবে 12 মাস, ওখানে লেখা আছে 12 মাস চাষ উপযোগী। এটা যদি 12 মাস না হয় আমি কোম্পানিকে ধরতে পারবো যে বেটা তোর কোম্পানি এই বীজে কেন 12 মাস লিখলি, এটা তো 12 মাস হচ্ছে না, ঝামেলা হইতেছে। এইটাই যদি ঝামেলা হয়, এটা তো কোম্পানিকে ধরতে পারবেন না। না অমৌসুমে যদি এটা চাষ করতে হবে না। হ্যাঁ, তাহলে আমাকে চাষাবাদের পূর্বে কি করতে হবে? আগে জানতে হবে যে আমি এই সময় কোন জাতটা করতে পারবো, কোন সবজিটা করতে পারবো। মৌসুমের উপরে ডিপেন্ড করবে। আপনি যেই মৌসুমে গিয়ে চাষাবাদ করবেন, সব সময় চেষ্টা করবেন যে ওই মৌসুমের মানে ফসলটাই যেন চাষ করেন।